আপনারা কি জানেন ভারতের পারমাণবিক বিজ্ঞানীরা তামিলনাড়ুর কালপক্কমে পিএফবিআর অর্থাৎ প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়েক্টর তৈরি করে ইতিহাস রচনা করেছে। এর আগে রাশিয়াই একমাত্র দেশ যে এই পিএফবিআর তৈরিতে সফল হয়েছিল। ভারতের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির বিজ্ঞানীরা জানিয়েছে যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডিং রিয়েক্টরটি ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছতে পেরেছে। ক্রিটিক্যাল কন্ডিশন মানে কোনো কিছু নেগেটিভ না, তার মানে হচ্ছে এই নিউক্লিয়ার রিয়াক্টরটিতে যে নিউক্লিয়ার চেন রিয়াকশনটি হচ্ছিল, যার জন্য এনার্জি প্রডিউস হচ্ছিল, সেটা সেলফ সাস্টেনিং হয়েছে এবং এখানে কম ফুয়েল ইউজ করে বেশি এনার্জি তৈরি করা সম্ভব হয়েছে। আমি আপনাদেরকে খুব সহজে এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডিং রিয়েক্টরটি কিভাবে কাজ করে তা বোঝাবার চেষ্টা করছি। এর আগে বুঝতে হবে এই টেকনোলজিটা ভারতের জন্য কেন এত বেশি ইম্পর্টেন্ট। 1950 সালে ডক্টর হোমি ভাবা ভারতকে এনার্জিতে আত্মনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন। যেহেতু ভারতে প্রাকৃতিক গ্যাস এবং তেলের তেমন প্রাচুর্য নেই, তাই তিনি পারমাণবিক শক্তিকে ব্যবহার করে ভারতকে এনার্জিতে আত্মনির্ভর করার কথা ভাবতেন। আমরা সবাই অ্যালবার্ট আইনস্টাইনের E=mc² ফর্মুলাটা জানি। সেখানে খুব কম পরিমাণ ভর যদি এনার্জিতে কনভার্ট হয়, সেই এনার্জির পরিমাণটি হবে বিশাল। নিউক্লিয়ার রিয়াক্টরে নিউক্লিয়ার ফিশন রিয়াকশনে রেডিও অ্যাক্টিভ ভারী এলিমেন্টের অ্যাটমগুলি ভেঙে গিয়ে অন্য কোনো ছোট ছোট এলিমেন্টে পরিবর্তিত হয়ে যায় এবং তার সাথে কিছুটা মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং সেই এনার্জিটার পরিমাণটা হয় বিশাল পরিমাণে। তার জন্যই অ্যাটমিক এনার্জি থেকে বিশাল পরিমাণে এনার্জি তৈরি করা সম্ভব। এর পরের প্রবলেমটা হচ্ছে সব রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কিন্তু নিউক্লিয়ার ফিশন রিয়াকশনে অংশগ্রহণ করে না। আমরা সবাই জানি ইউরেনিয়াম একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং এটাতে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হয়। কিন্তু আপনারা কি জানেন যে যেটাই হচ্ছে পৃথিবীতে যে ইউরেনিয়ামের যে আইসোটোপটি পাওয়া যায়, ইউরেনিয়াম 238টা, যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেইটি কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনে অংশগ্রহণ করে না। এছাড়া যেগুলো পাওয়া যায় ইউরেনিয়াম 235 বা ইউরেনিয়াম 233, এইগুলো নিউক্লিয়ার ফিশন রিয়াকশনে অংশগ্রহণ করে। ভারতে ইউরেনিয়াম 235 খুব কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু 238 ইউরেনিয়াম আইসোটোপটি অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায় কম্পেয়ার টু দ্য ইউরেনিয়াম 235। আরেকটি সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে ভারতে একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে থোরিয়াম। ভারত হচ্ছে থোরিয়ামের সব থেকে বেশি রিজার্ভার, কিন্তু এই থোরিয়াম ডিরেক্টলি নিউক্লিয়ার চেন রিয়াকশনে অংশগ্রহণ করে না। তাই ডক্টর হোমি ভাবা 3 স্টেজ নিউক্লিয়ার প্ল্যান ভেবেছিলেন, যেখানে ভারতের যে প্রাচুর্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থোরিয়ামকে অন্য এলিমেন্টে কনভার্ট করিয়ে হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনে অংশগ্রহণ করানো যাবে এবং প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যাবে। এরপরে আমি আপনাদেরকে ডক্টর হোমি ভাবার যে 3 স্টেজ প্রোগ্রাম প্ল্যানটা ছিল সেটাকে এক এক করে বোঝাবার চেষ্টা করব। ফার্স্ট স্টেজ প্রোগ্রামে কি ছিল যে ইউরেনিয়াম 238-এর সাথে যে ইউরেনিয়ামের যে অ্যাক্টিভ আইসোটোপ ইউরেনিয়াম 235-কে হচ্ছে মিক্স করিয়ে নিউক্লিয়ার রিয়েক্টরে রিয়াকশন করানো হবে। এখানে মেনলি নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা করবে হচ্ছে ইউরেনিয়াম 235 এবং সেখান থেকে এনার্জিটা রিলিজ হবে। এর সাথে যেসব নিউট্রনগুলো তৈরি হবে সেইগুলো 238-এর সাথে রিয়াকশন করে প্লুটোনিয়াম বলে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তৈরি করবে। ভারতে প্রচুর জায়গায় এই স্টেজ 1 রিয়েক্টর আছে, যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি করা হয় পারমাণবিক শক্তিকে ইউজ করে। স্টেজ 1 প্রোগ্রামে যে প্লুটোনিয়াম এলিমেন্টটা তৈরি হয়েছিল তার সাথে ইউরেনিয়াম 238কে মিশিয়ে নিউক্লিয়ার ফুয়েল হিসাবে স্টেজ 2-তে ব্যবহার করা হয়েছে। এইখানে মেনলি যে নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা হচ্ছে প্লুটোনিয়াম, এখান থেকে এনার্জিটা রিলিজ হয়েছে। আর নিউট্রন তৈরি হয়েছে, যে নিউট্রনগুলো হচ্ছে ভেরি ফাস্ট নিউট্রন। এই ফাস্ট নিউট্রনগুলো যখন ইউরেনিয়াম 238-এর সাথে আঘাত লেগেছে, তার ফলে হচ্ছে এইটা আবার প্লুটোনিয়ামে কনভার্ট হয়ে গেছে। মানে যে পরিমাণ প্লুটোনিয়াম অ্যাজ এ নিউক্লিয়ার ফুয়েল হিসাবে ইউজ করা হয়েছিল,
তার থেকে বেশি পরিমাণ প্লুটোনিয়াম এখানে তৈরি হচ্ছে। তার জন্যই এটাকে বলা হচ্ছে ফাস্ট ব্রিডিং রিঅ্যাক্টর। আর এই স্টেজেই ভারত আজ পর্যন্ত রাশিয়ার পরে এই সাফল্য পেয়েছে। যদিও ভারতের উদ্দেশ্য হচ্ছে স্টেজ 3 প্রোগ্রামটাতে সাফল্য পাওয়া। এই স্টেজ 3টাতেই ভারতের যে প্রাচুর্য এলিমেন্ট থোরিয়ামকে ইউজ করে হচ্ছে এনার্জি তৈরি করা সম্ভব হবে। থার্ড স্টেজে থোরিয়ামকে কি করা হবে, ফুয়েল হিসাবে ইউজ করে প্রথমে এটাকে ইউরেনিয়াম 233-তে কনভার্ট করা হবে, যা থেকে কিনা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হয়ে হচ্ছে এনার্জি রিলিজ হবে। তাই ভারতের জন্য তৃতীয় প্রোগ্রামটাতে সাফল্য পাওয়া খুবই ইম্পর্টেন্ট। যদিও এটা সময় সাপেক্ষ, আমার মনে হয় আরও প্রায় 5 থেকে 10 বছর লেগে যাবে এই তৃতীয় স্টেজটাতে সাফল্য পেতে। তাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। ইরান যুদ্ধ থেকে আমরা যেটা সবার আগে শিখেছি সেটা হচ্ছে প্রতিটা দেশকে শক্তিশালী হতে হলে সবার আগে এনার্জিতে আত্মনির্ভর হতে হবে। আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ভারতের কাছে এনার্জিতে আত্মনির্ভর হওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। যেহেতু ভারতের গ্যাস বা অয়েল নেই, তার জন্য পারমাণবিক শক্তিতে আত্মনির্ভর হওয়াটাই সব থেকে ইম্পর্টেন্ট। যদি না ভারত এনার্জিতে আত্মনির্ভর হয়, তাহলে যেসব দেশগুলোতে গ্যাস এবং অয়েল আছে এবং যারা শক্তিশালী দেশ, তারা কিন্তু সব সময় ভারতের মতো দেশগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং তাদের কথায় আমাদেরকে উঠতে হবে আর বসতে হবে। তার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদেরকে এনার্জিতে আত্মনির্ভর হতে হবে। বর্তমান জিওপলিটিক্যাল সিচুয়েশনে ভারতীয় বিজ্ঞানের এই সাফল্য সত্যিকারেরই প্রশংসাযোগ্য। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাকে ফলো করে নিতে পারেন।